প্রিয় দর্শক, নিশ্চয়ই মনে আছে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সরকার বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছিল কিংবা আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কিন্তু সমর্থন জানিয়েছিল জামাত বিএনপি। তারপরে হাত বদল হয়ে ভোটের রাজনীতিতে হেফাজতে ইসলামের সাথে সখ্যতা বলি আর মিত্রতা বলি হয়ে যায় আওয়ামী লীগের। গত 3 দিন যাবৎ আমরা যা দেখছি সেটা দেখে কি আমরা বলতে পারবো যে রাষ্ট্র বেশি শক্তিশালী নাকি একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বেশি শক্তিশালী? আমি সোমা ইসলাম, মেট্রো সাব টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় কার হেফাজত। আমাদের সঙ্গে আলোচনায় আজকে সংযুক্ত হচ্ছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এমপি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য। আমি দুজনকে মেট্রো সাব টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে গত 3 দিনের সারা দেশে যা দেখছি এবং বিশেষ করে আপনার জেলা, যে জেলায় আপনি সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর, সেইখানে যা দেখতে পাচ্ছি একই সঙ্গে সারা দেশে হরতাল সহ 3 দিন ধরে। এখন যদি জানতে চাই যে পরিস্থিতি মোকাবেলায়, জনগণের জানমাল রক্ষায়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং যা যা লুটতরাজ, অগ্নিসংযোগ, খুন, হত্যা এবং যা জ্বালাও পোড়াও দেখছি, সেগুলো করলো একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। কিন্তু এগুলো মোকাবেলা করবার জন্য, জানমাল নিরাপদ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনৈতিক যে প্রয়োজনীয়তা গ্রহণ করা উচিত ছিল, সেটা কতটুকু হয়েছে এবং পর্যাপ্ত ছিল কিনা? হ্যাঁ, আপনার কথা যথার্থ। আপনার এখন তো শুনতে পাচ্ছি না আপনার কথা, কি হলো? আপনি বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি জনাব মুক্তাদির চৌধুরী। আচ্ছা, আপনার যে প্রশ্ন সেটা যথার্থ। হেফাজতে ইসলাম সর্বশেষ যে হরতাল ডেকেছিল আজকে, আমি হরতালের টাকাটা তার অধিকার কি অধিকার না এ নিয়ে কথা বলতে চাই না। অনেকে মনে করেন হরতাল করা মানুষের গণতান্ত্রিক অধিকার। এটা যদি আমি মেনেও নিই, এটা একটা নতুন ডাইমেনশন হয়েছে এইবারকার হরতালে। এটা আগে কখনো দেখিনি। এটা 69-এর গণ অভ্যুত্থানের সময় একবার হয়েছিল, বাড়ি ঘরে হামলা। ব্রাহ্মণবাড়িয়ার শহরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের বাড়ি ঘরে হামলা হয়েছে আজকে। হামলা নয়, শুধু পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগ প্রতিরোধ করার কোনো চেষ্টা করেনি, এ কথা সত্য। আর প্রতিরোধ করার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতি আমরা নিতে পারতাম সকাল থেকে যদি আমরা মাঠে থাকতাম, কিন্তু আমরা সেটা করিনি। এই জন্য যে আমরা তাদেরকে মনে করেছিলাম শান্তিপূর্ণভাবে হরতাল হবে, বা শান্তিপূর্ণভাবে নাও যদি হয়, প্রশাসন সেখানে কড়া ব্যবস্থা নিবে এবং প্রশাসনের উপস্থিতি সেইভাবেই ছিল। আমরা এই ধরনের কথা আশ্বাস পেয়েছিলাম। জনাব মুক্তাদির চৌধুরী, আমি একটু থামাই, বিনয়ের সঙ্গে কিছু মনে করবেন না। আপনি বলছেন আপনারা আশ্বস্ত হয়েছিলেন কিংবা মনে করেছিলেন হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ হরতাল করবে এবং সেজন্য আপনাদের প্রস্তুতি হয়েছিলাম। আশ্বস্ত হয়েছিলাম প্রশাসনের কথায়। আচ্ছা, প্রশাসনের কথায় আপনারা আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু সেই কথা কি প্রশাসন রাখতে পেরেছে? কেন পারলো না? প্রশাসন রাখতে পারি কি পারেনি আমি সেটাতে আসবো পরে। আগে তো আমার কথা শুনবেন। জি, যদি আপনি আমার কথা না শুনেন তাহলে আমি স্টপ করে দেব। না না জি, আপনি অবশ্যই বলুন। হ্যাঁ, তাহলে শুনেন। জি, এই যে বাড়ি ঘরে আক্রমণ করার, কারো বসত বাড়িতে আক্রমণ করাটা, এইটা আগে কখনো হরতালের দিন হয়। এমনকি আওয়ামী লীগ বিএনপি সরকারের সময় হরতাল করেছে, বিএনপি সরকার আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপি হরতাল করেছে, কারো বাড়ি ঘরে আক্রমণ হয়নি। আজকে সেটা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই আক্রমণের আগে প্রথম যেটা দিয়ে সূত্রপাত হয় ব্রাহ্মণবাড়িয়ায়, তারা আপনার ফুলের বাগান নষ্ট করেছে, তারা আজকে, এবং রেল স্টেশন নষ্ট করেছে। হরতালের সাথে রেল স্টেশনের নষ্ট করা না, হরতালও ছিল না সেদিন, আন্দোলন। ফুলের বাগান নষ্ট করে আজকে ভূমি অফিসে আগুন লাগিয়েছে।
এটার আমি হয়তো একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হলো যে ভূমি অফিসে আগুন লাগানোর পেছনে যারা ছিল তাদের এখানে কোনো ভূমির ব্যাপার স্যাপার ছিল, যারা ভবিষ্যতে যাতে ভবিষ্যতে তাদের তস্কর বৃত্তি অব্যাহত রাখতে পারে। তারা পাঠাগারে আগুন লাগিয়েছে। এইটারও আমি একটা যৌক্তিকতা পেয়েছি খুঁজে, যে তারা আধুনিক পড়াশোনা সেখানে তারা আধুনিক পড়াশোনাকে মোকাবেলা করতে চায়, সেই জন্য তারা পাঠাগারে আগুন লাগিয়েছে, তারা সঙ্গীতাঙ্গনে আগুন লাগিয়েছে, তারা একটা মেলায় আগুন লাগিয়েছে। মানুষের যে সুকুমল বৃত্তিগুলো আছে সেখানে যেটা বিকাশ হয় সেই সব জায়গাতে তারা আগুন লাগিয়েছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং নিন্দনীয় যে আক্রমণ, সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে আক্রমণ হয়েছে, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাড়িতে আক্রমণ হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্বশুর বাড়িতে আক্রমণ হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত সেই অফিসটাতে আক্রমণ হয়েছে। তারপরে আপনার পাঠাগারের কথা বলেছি আপনাকে, ভূমি অফিসের কথা বলেছি আপনাকে, সংস্কৃতির অঙ্গনের কথা বলেছি, দুইটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে, একটি হলো জেলা শিল্পকলা একাডেমি, আরেকটি হলো আপনার উস্তাদ আলাউদ্দিন খান, বিশ্ববিখ্যাত উস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীতাঙ্গন নামে একটি প্রতিষ্ঠান আছে, সেটার উপরে আক্রমণ হয়েছে এবং পুড়িয়ে দিয়েছে। এর আগেও একবার তারা এই মানে ভাষা চত্বর, এরনাথ দত্ত ভাষা চত্বরে তারা পুড়িয়ে দিয়েছিল। এইবারও তারা করেছে। আধুনিকতার সাথে মডার্নিজমের সাথে তাদের একটা সংঘাত, এটা স্পষ্ট টেপে দেয়। কিন্তু রেল লাইন তারা কেন করলো? তারা আপনার ফুলের বাগান কেন নষ্ট করলো? জি, কোন মানুষ এই কাজ করতে পারে না, ফুলের বাগান নষ্ট করতে পারে না। জনাব ওবায়দুল মুক্তাদি চৌধুরী, তাদের ভিতরে মানবতা বোধ নাই, তারা দানবীয় প্রকৃতির লোক, সেই জন্য তারা এটা করে। জি, জনাব ওবায়দুল মুক্তাদি চৌধুরী, এটাকে আমরা নিন্দা করি, এটাকে আমি গভীর নিন্দা করছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে নিন্দা করছি। এই ধরনের, হ্যাঁ এটা ঠিক যে আমাদের একটা ব্যর্থতা আছে, আমরা আজকে এটা মোকাবেলা করতে পারিনি। তবে হ্যাঁ এটাও ঠিক যে আজকে যদি আমরা মোকাবেলা করতে যেতাম, রক্তপাত আরো হতো এবং সেখানে হয়তো আমাদের হাতে বা তাদের হাতে আরো লোকক্ষয় হতো। কিন্তু আমরা আশা করেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এটাকে কঠোরভাবে দমন করা হবে, সেইটা প্রশাসন করে নাই। সেটাও হয়তো রক্তপাতের কারণেই, যে রক্তপাত এড়ানোর জন্যই হয়তো তারা করে নাই, এটাও হতে পারে। আমি ঠিক জানি না তাদের, কিন্তু তারপরও তো রক্তপাত থামানো কিংবা এড়ানো যায়নি। কিন্তু ওবায়দুল মুক্তাদি চৌধুরী সাহেব, আমি যে বিষয়টি আরেকটু জানতে চাই আপনার কথা, আপনি সম্পূর্ণরূপে ব্যাখ্যা দিয়েছেন। আপনি বলেছেন কোথায় কোথায় আগুন লাগলো, সেই যুক্তিগুলো আপনি বলেছেন। ফুলের বাগান থেকে, সঙ্গীত বিদ্যালয় থেকে, গ্রন্থাগার থেকে, রেল স্টেশন সবই জ্বলে গেছে। কিন্তু এই যে আপনি আগুন লাগার পর যুক্তিগুলো দিলেন, পেয়েছেন খুঁজে কেন তারা আগুন লাগালো। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অতীত ইতিহাস যদি ঘাটা যায় অল্প কিছুদিন আগেরও, সেখানে কিন্তু দেখা যায় যে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে। তাহলে এই ধরনের ঘটনা ঘটার জন্য তো আপনার ঘটার যুক্তির দরকার নেই। পর্যন্ত 3 বার না 4 বার হয়েছে, আমি তো অস্বীকার করি না। ওই অতীতের যে ঘটনাগুলো আপনি শুনেন, অতীতের ঘটনাগুলোর যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারতাম, আমরা যদি তাদেরকে আইনের আওতায় আনতে পারতাম, বিচারের মুখোমুখি করতে পারতাম, তাহলে হয়তো এটা হয়নি। আমি জানি না কি কারণে আমরা এটা পারিনি, আমি জানি না। আপনি তো আইন প্রণেতা, আপনি তো এলাকার জনপ্রতিনিধি, তাহলে জি আমি যেটা সত্য সেটা বললাম। জি, আমরা সেটা আরেকটু পরিষ্কার জানতে চাই। আপনি একজন, এইবার যেটা হচ্ছে সেটাও যদি আমরা আইনের আওতায় না আনতে পারি, আমরা যদি বিচারের মুখোমুখি না করতে পারি তাদেরকে, তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা। তাহলে বিচারের মুখোমুখি অপরাধীদেরকে কিংবা যারা এই ধরনের তাণ্ডব চালাচ্ছে তাদেরকে আনা যাচ্ছে না কেন? এই ব্যর্থতার দায় কাকে দিবেন আপনি? কারণ আপনি যাদেরকে দায় দিবেন সরকার, আপনি তো সেই সরকার, আপনি নিজে একজন জনপ্রতিনিধি, আইন প্রণেতা। জনপ্রতিনিধিরা সরকার হলো রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যারা কাজ করে সরকারের প্রশাসন যন্ত্র। প্রশাসন যন্ত্র কেন পারেনি এই ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ আমি প্রশাসনের সাথে যুক্ত কেউ নই। কিন্তু এটা পারে না, এটা যদি ব্যর্থতা বলে, সেই ব্যর্থতার দায় অবশ্যই আমারও আছে। আমরা একটা আপনাকে বললাম, যেভাবে
জি, জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যে বিষয়টা আর একটু জানতে চাই, যখন মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে তখন সেই এলাকার জনগণকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই জনপ্রতিনিধি এবং প্রশাসনের, একই সঙ্গে রাষ্ট্রের। কিন্তু তাহলে আমরা কোন জায়গা থেকে ব্যর্থ বলবো? আপনাকে ব্যর্থ বলবো, প্রশাসনকে নাকি সরকারকে? তারপরে আমি ব্যর্থতার দায় নিচ্ছি। জি জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের আরেকজন অতিথি আছেন। এর আগেও একজন মহিলা মেয়র, তার বাড়িতে হামলা হয়েছে, তার বাড়িতে ভাঙচুর হয়েছে, পৌরসভাতে ভাঙচুর হয়েছে। কখনো পৌরসভাতে ভাঙচুর সাধারণত হয় না। হ্যাঁ, আমি মনে করি সরকার কঠোরভাবে এটাকে দেখবে এবং কঠোর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে যারা এই কাজগুলো করেছে। আপনি তো নিজে নিরুপায় হয়ে বলছেন জনাব মুক্তাদির চৌধুরী, আপনি তো নিজে নিরুপায় হয়ে বলছেন এর আগের ঘটনাগুলোর কোনো বিচার হয়নি। সামনে রেখে বিএনপি এবং জামাতের লোকেরা এটাতে যুক্ত ছিল, আমি এটা প্রুভ করতে পারবো। জি জি, আমি আপনার কথা একদম স্পষ্ট বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে বিএনপির যিনি সংসদ সদস্য আছেন তিনি আছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু হারুনুর রশিদ সাহেবের কাছে যেতে চাই। হারুনুর রশিদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। পরিশেষে শেষটা দিয়ে আপনার কাছে শুরু করি। যিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি সাহেব আমাদের সঙ্গে আছেন, আপনি কথা শুনেছেন। তিনি কিন্তু শেষে এসে যেটা বললেন যে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে যেটা হচ্ছে তার সঙ্গে জামাত এবং বিএনপি জড়িত। এবং আপনি কি বলবেন যে হেফাজতে ইসলাম যা করছে এবং যেটা করছে সেটাকে কি আপনারা সমর্থন করেন? জি, ধন্যবাদ সোমা। আজকে আলোচক হিসাবে সংযুক্ত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে নির্বাচিত সংসদ জনাব মুক্তাদির চৌধুরী সাহেব। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করছি, কিন্তু এই সময় এটাও আমাদেরকে দেখতে হলো যে আজকে নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। আজকে আমাদেরকে এটাও দেখতে হলো যে আজকে মানুষের অধিকার, মানুষের প্রতিবাদ করার যে মৌলিক অধিকার, সেটিকেও আজকে দাবিয়ে রাখা আছে। আজকে ঠিক 26, 27, 28 তারিখ থেকে আমরা যেটা লক্ষ্য করছি, আমরা ঠিক মনে হচ্ছে 1971 সালের 25শে মার্চের সেই কালো রাত্রিতে আমরা ফিরে গিয়েছি। আমি সর্বপ্রথমেই আজকে যারা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা ভয়ানকভাবে আজকে আমরা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমি অবশ্যই এই সামগ্রিক ঘটনার বিচার বিভাগ তদন্ত দাবি করছি। আজকে বাংলাদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা কেন দাঁড়াচ্ছে? আপনি মতামত প্রকাশের স্বাধীনতা দিবেন না, আপনি নির্বাচনের অধিকার কেড়ে নেবেন, আপনি মানুষকে প্রতিবাদ করার সুযোগ দিবেন না। আজকে মানুষ তার যে ফ্রিডম অফ রাইটস, ফ্রিডম অফ স্পিচ, সেটা আপনি বন্ধ করে দিবেন, তো মানুষ যাবে কোথায় বলেন? আজকে আমি আপনার কাছেই সভা প্রশ্ন করতে চাই, মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন করতে চাই যে 26 তারিখে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন, এর আগে আরো অনেকজন মেহমান বিদেশ থেকে এসেছেন, কোনো প্রতিবাদ হয়নি। মোদী বিরোধী একটা প্রতিবাদ গত 1 সপ্তাহ যাবৎ তার না আসার জন্য প্রতিবাদ জানিয়ে আসছি। মোদী আসছে, সেটাকে কেন্দ্র করে সেদিন জুম্মার দিন ছিল, বায়তুল মোকাররমের যে ঘটনাটি ঘটেছে, আপনার প্রতিবাদের সুযোগটা দিলে কি সমস্যা হতো? সেখানে আপনি শত শত হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করলেন, সাউন্ড গ্রেনেড ফাটালেন। সেখানে আপনার আইন প্রকারী সংস্থার সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা একাকার হয়ে আপনার যে কর্মকাণ্ড চালালো, এটি আপনার একটি রাষ্ট্রে এটি গ্রহণযোগ্য? আজকে আপনি হেফাজতে ইসলামের এই কর্মকাণ্ড নিয়ে আপনি আলোচনা করার আগে আপনি ঘটনার সূত্রপাতটা নিয়ে আপনি আগে আলোচনা করেন। আপনি সর্বপ্রথম যে ঘটনার সূত্রপাত হয়েছে বায়তুল মোকাররম থেকে আপনার জুম্মার দিন, সেইটি আপনি সর্বপ্রথম আলোচনা করেন যে সেই দিন শুধু প্রতিবাদ করার, সেদিন যদি প্রতিবাদ করে তাদের সাথে আলোচনা করে যে তারা যদি প্রতিবাদ করার সুযোগটা দেওয়া হতো, তাদের ক্ষতি কি ছিল? ক্ষতি কি ছিল? আজকে বাংলাদেশের মোদী নিঃসন্দেহে ভারতের প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই, কিন্তু মোদী তো ভারতে মুসলমানদেরকে নিপীড়ন করছে। সেখানে মোদী একজন সাম্প্রদায়িক নেতা, আজকে ভারতে ইস্টাবলিশ। পশ্চিম বাংলায় নির্বাচন হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি মোদীর বিরুদ্ধে, সেখানকার মুসলমানরা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে। সুতরাং বাংলাদেশে মোদী এর আগেও এসছে, তখন কিন্তু মোদী বিরোধী এইরকম আপনার সেন্টিমেন্ট হয় নাই। কিন্তু যেহেতু বাংলাদেশে এই সাম্প্রতিক সময়ে মোদী আগমনকে কেন্দ্র করে যে বিক্ষোভ বা যে প্রতিবাদের জায়গাগুলো ছিল, সেটি সরকার সেটির প্রতিবাদ করার মতো স্পেস দিতে পারতো। আপনি কোনো কিছুতে স্পেস দিবেন না, আপনি মতামত প্রকাশ করার কোনো স্পেস দিবেন না, প্রতিবাদ করার কোনো স্পেস দিবেন না, ভোটের কোনো স্পেস দিবেন না। তাহলে যাবে কোথায়? হারুনুর রশিদ, আমি একটু আপনাকে থামাই, আমার একটু আপনার কাছে জানার আছে। আমি আপনাকে বলি, একটি রাষ্ট্র যদি রাজনীতি না থাকে,
রাজনীতিহীন অবস্থায় একটি রাষ্ট্র দাঁড়াতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। জি হারুনুর রশিদ, সেই জায়গা থেকে আমি একটু আপনাকে থামাচ্ছি। যে হারুনুর রশিদ, আমি একটু থামাই আপনাকে। আপনারা যে বলছেন যে হ্যাঁ, যে মোদী এর আগে এসেছে ভারতের প্রধানমন্ত্রী, তখন এই ধরনের মোদী বিরোধিতা, ভারত বিরোধিতা থাকেনি, কিন্তু এখন আমরা কেন দেখলাম সে ব্যাখ্যাও আপনি দিয়েছেন, এনআরসি এবং মুসলিমদের উপরে অত্যাচার। কিন্তু আপনি যেটা বলছেন যে বাইতুল মোকাররমের শুক্রবার থেকে যে হামলার সূত্রপাত হলো, কিন্তু নরেন্দ্র মোদী আসবার আগের দিন, জি নরেন্দ্র মোদী আসবার আগের দিন হেফাজতে ইসলাম কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, কোনো সংঘর্ষে যাবে না। কিন্তু হারুনুর রশিদ, আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে বাইতুল মোকাররমে যেটা ঘটে গেল, বাইতুল মোকাররম সবচেয়ে পবিত্র জায়গা, সেটা নামাজের জায়গা, মুসলমানদের সবচেয়ে বড় জায়গা আমাদের, কিন্তু সেইখানে কি করে একই সাইজের বাঁশের লাঠি থাকে, সেই জায়গাটা প্রতিবাদ যদি স্বাভাবিকভাবে করতে দেওয়া হতো তাহলে কি পুলিশ বাধা না দিত, তাহলে কোন পর্যায়ে যেত? হেফাজতে ইসলাম যা করলো সেটাকে কি বিএনপি হিসাবে আপনারা এই জায়গাটাকে সমর্থন করছেন কিনা, যেটা ওবায়দুল মুক্তাদির সাহেব বলছে, আপনারা কি এটার সঙ্গে আছেন কিনা? আমি আপনাকে স্পষ্টভাবে বলছি যে এই সামগ্রিক ঘটনা, আমি আপনি বলেন, আপনি আমার পরে বলেন, প্রশ্নটা আমাকে করেছেন, আবার পরে বলেন প্লিজ, আবার পরে বলেন, আবার কথার পরে বলেন। বিষয়টা হচ্ছে যে আপনার হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ প্রতিবাদ করার তারা প্রেস কনফারেন্স করছে। আমি সেজন্য বলছি আপনাকে যে আপনি এইটির একটি বিচার বিভাগ, তারা প্রতিবাদ করতে চেয়েছে, সেই প্রতিবাদের উপর আপনি গুলি চালিয়েছেন, সেই প্রতিবাদের উপর আপনি পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রমণ চালিয়েছেন, এবং যেটার কারণে আপনার হাজারিতে প্রতিক্রিয়া করতে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে, আমার বাড়িতে কেন হামলা চালাবেন, ছড়িয়ে পড়েছে। অবশ্যই এটা নিন্দনীয়, অবশ্যই আওয়ামী লীগের নেতাদের প্রতিষ্ঠানে হামলা চালানো নিন্দনীয়। জনাব মুক্তাদির ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশের কিন্তু হারুনুর রশিদ সাহেব, জি হারুনুর রশিদ, আমি দুজনকে একটু থামাচ্ছি। হারুনুর রশিদ, আজকে বাংলাদেশের মানুষের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? আপনারা দুজন কি একটু আমার কথা শুনবেন? আমি কি একটু, আপনারা কি আমার কথা শুনবেন? বিরোধী দলকে স্পেস দিচ্ছেন না, আপনি কোন সুযোগ ভোটের জনাব হারুনুর রশিদ, মানুষ যাবে কোথায় বলেন? জনাব হারুনুর রশিদ, জনাব মুক্তাদির, একটু আপনারা দুজনকে আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আমি আপনাদেরকে আবেদন করছি, একটু আপনারা থামুন। জনাব হারুনুর রশিদ, আপনি আমার কথা একটু শুনুন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। জনাব হারুনুর রশিদ, জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমি একটু আপনাকে বলছি বিনয়ের সঙ্গে, আপনি একটু থামুন। হারুনুর রশিদ, আপনি একটু আগে বলছিলেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ করাটা অবশ্যই নিন্দনীয়, এটা কিন্তু জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি তছনছ করা কি, এটা কি খুব আনন্দের প্রশংসার? কোন অবস্থাতে এটা আপনার নয়, গ্রহণযোগ্য নয়, এটা অবশ্যই নিন্দা করেন, অবশ্যই নিন্দনীয়। কিন্তু বিষয়টা হচ্ছে, শুনেন জনাব মুক্তাদির সাহেব, আপনারা তো যখন বিরোধী দলে ছিলেন বাসে আগুন দেন নাই, বাসা আগুন দিয়ে হত্যা করেন না, রেল লাইন উপরে ফেলেন আমরা বাসা আগুন দেন নাই, অতীতে তাকিয়ে দেখেন, মানুষের আপনার 13টা মানুষ প্রাণ আপনি কেড়ে নিয়েছেন, পাখির মতো গুলি করছেন, আজকে আধা সামরিক বাহিনীকে সারা দেশে নিয়োগ দিয়েছেন, সারা দেশে মানুষের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছেন। গণতান্ত্রিক স্পেস আজকে আমি মুকেশ আপনাকে বলতে চাই, বাংলাদেশে কোন জেলায় আজকে বিরোধী দলের নেতা কর্মীরা আজকে আপনার স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করতে পেরেছে? একটা র্যালি করতে পারে না, একটা সমাবেশ করতে পারে না, করতে পারে না। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, হারুনুর রশিদ, প্রিয় দর্শক, আমাদের কি ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের ডিজিটাল যতগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের চ্যানেল আই এবং ইউটিউব চ্যানেল, সেখানে সরাসরি চলছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে আমাদের টু দ্য পয়েন্ট চলছে। জনাব হারুনুর রশিদ, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। র‍্যাব, পুলিশ, বিজিবি আমার সমাবেশ স্থলে তারা যে মহড়া, মানুষের মধ্যে যে ভীতিকর পরিস্থিতি। জনাব হারুনুর রশিদ, আমি একটু থামাচ্ছি আপনাকে। জনাব মানুষ আমি পরিষ্কার বলছি, জনাব হারুনুর রশিদ, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনারা দুজনেই যদি কথা বলেন তাহলে আসলে কেউ কারো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি পরিষ্কার বলছি মুক্তাদির ভাই, হতে পারে না এইভাবে আপনি ভোটের অধিকার কেড়ে নেবেন, আপনি মানুষের মতামত প্রকাশের অধিকার কেড়ে নেবেন, আপনি মানুষের কথা বলার অধিকার। জনাব হারুনুর রশিদ, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমি একটু আপনাদেরকে থামতে বলছি, প্লিজ আমার কথাটা একটু শুনুন না।
এইভাবে একটি দেশ চলতে পারে না, আমি পরিষ্কার বলছি। জি, এইভাবে একটি জি। দেশ চালানো যেতে পারে না। জি, আপনাকে হারুনার রশিদ, মতামত অধিকার দিতে হবে, মতামত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতে হবে। জনাব এইভাবে হারুনার রশিদ মতামত প্রকাশের স্বাধীনতা চাইছেন, এটা গণতান্ত্রিক চাওয়া, সবাই চাইতে পারে। জনাব হারুনার রশিদ, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমি একটু আপনাদের আবেদন করছি, একটু প্লিজ আপনারা ধৈর্য নিয়ে আমার কথা শোনেন, আপনারা থামেন। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা সবসময় দেখে আসছি যে কোনো রাজনৈতিক দল যখন রাজপথে দাঁড়ায় তাদেরকে কিন্তু মিছিল মিটিং করতে দেওয়া হয় না, পুলিশ এমনভাবে পিকেটিং করে। তাহলে দেশ জুড়ে যে হেফাজতে ইসলাম যেভাবে তারা আজকে হরতাল এবং 3 দিন যাবত যা করছে, তাহলে সেটা কি করে করছে? এটা কি করে একটা অরাজনৈতিক সংগঠন করতে পারে? সেই জন্য আমরা বলছি আসলে হেফাজত কাদের হেফাজত করছে? সোমা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন দেয় না। এই যে আজকে যদি ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশ অ্যাকশনে থাকতো, আজকে যদি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অ্যাকশনে থাকতাম, তাহলে কিন্তু এই এতগুলো বাড়ি ঘর পুড়তো না। কেন থাকেননি আপনারা? কেন থাকেননি? কেন ক্ষতি হতে দিলেন? কোনো উস্কানি ছিল না স্টেশনে হামলা হয়েছে, কোনো উস্কানি ছিল না যে ফুলের বাগান নষ্ট করা হয়েছে, কোনো উস্কানি ছিল না। ফুলের বাগানের চেয়ে তো সবচেয়ে ইম্পর্টেন্ট জানমালের ক্ষতি হয়ে গেল এবং রাষ্ট্রীয় সম্পদ। আপনি ফুলের বাগান নিয়ে আছেন, কিন্তু কত বাগান তো তছনছ হয়ে গেল। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আছেন কি আপনি আমাদের সঙ্গে? আমি আছি। জি জি, এবার আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা বলছেন আপনারা পরিস্থিতি আজ করতে পারেননি। কেন পারেননি? ব্যর্থতার দায় কাকে দেব? আমাকে দিতে পারেন, আমি ব্যর্থ হয়েছি বলতে পারেন আপনি। এই ব্যর্থতার দায় আপনি মাথায় নিলেন, আমি যদি সফল হওয়ার চেষ্টা করতাম তাহলে আজকে আরো অনেক নাশ করতে পারতাম। কারণ তারা উগ্র, তারা কোনো নিয়ম নীতি মানে না, তারা কোনো আইন কানুন মানে না, রাষ্ট্র মানে না, সরকার মানে না, কোনো কিছুই মানে না। মানলে কেউ স্টেশনে উস্কানি ছাড়া স্টেশন ভাঙতে পারে? আপনি বলেন। স্টেশনে কারা হামলা চালিয়েছে তাদেরকে কি আপনারা আইডেন্টিফাই এখন পর্যন্ত করতে পেরেছেন? আপনি আমি আইডেন্টিফাই করতে পেরেছি। স্টেশনে স্পষ্টভাবে কতিপয় মাদ্রাসা আপনার যে টিভি, তাদের কাছে ভিডিও ক্লিপিং আছে, তাদের কাছ থেকে নিয়ে দেখেন। আমি স্পষ্ট বলছি এটা। জি দেখেন কারা এটা হেফাজতে ইসলাম করেছে, এবং তাদের সাথে বিএনপি জামাত উভয়ই ছিল। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে তারা জিম্মি করেছে, আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনগণের অধিকার হরণ করেছে, তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার নাম করে সাধারণ জনগণের অধিকার হরণ করেছে। এখন ব্রাহ্মণবাড়িয়াতে কোনো আন্তনগর ট্রেন থামে না। তার মানে ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনার কথা থেকে কি আমাদেরকে এটা ধরে নিতে হবে এটাই সত্য যে হেফাজতে ইসলাম আওয়ামী লীগ কিংবা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী? দেখতে চেয়েছে তারা কতটা নমনীয়, কত মানুষের রক্তক্ষয় তারা করতে চায় না বলেই এটা এতটা এলাও করেছে, কিন্তু আর এলাও করা ঠিক হবে বলে আমি মনে করি না। রাষ্ট্রের উচিত হবে স্ট্রংলি তাদেরকে মোকাবেলা করা। রাষ্ট্রের আর কতটা ক্ষতি হলে আপনার মনে হবে কিংবা আপনাদের মনে হবে এটাকে এখনই নিরসন করা উচিত? হ্যাঁ, আমি মনে করি নিরসন করা উচিত। এখন আপনি আমাকে যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, আমি জানি আপনি কথায় ঘুরিয়ে পিছিয়ে বলতে চেষ্টা করবেন আমরা একটা ব্যর্থ। ঠিক আছে, আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি। আমি এত প্যাচপুচ বুঝি না, আপনাদের মতো এত শিক্ষিত লোক নই তো, সুতরাং এত প্যাচপুচ বুঝি না। অবশ্যই আপনি জনপ্রতিনিধি, অবশ্যই আপনার প্রতি সম্মানিত সকল জনগণের এবং আপনার এলাকার সকলের আমি বলছি যে আমরা অনেক কথা জানতে পারি, আমাদের এটাই জানার অধিকার। চাইলে আপনারা উত্তর দিবেন, না চাইলে দেবেন না। জি গ্রামের লোক জি, তোমরা আমাদের সাথে থাকলে তোমরা রসুলের সাফায়াত পাবা। এই কথা তো আমি মিথ্যা কথা তো ওদের মতো বলতে পারি না। দে আর লায়ার্স, টোটালি লায়ার্স। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। নেম অফ রিলিজিয়ন, জি দে আর জি, চিটিং দি নেম অফ রিলিজিয়ন।
কিন্তু যে প্রশ্নটি আপনার কাছে বলতে চাই, আপনি বারবার ওই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার জন্য নিজেকেই ব্যর্থ বলছেন, ব্যর্থতার দায় নিজে আপনি মাথায় কাঁধে নিয়ে নিচ্ছেন। কিন্তু যেটা জানতে চাই যে জি হেফাজতে ইসলাম, আমি যদি জানতে চাই যে হেফাজতে ইসলাম কখনো বাংলাদেশের স্বাধীনতা, জাতির জনক কাউকে তারা স্বীকার করে না, তাহলে সেই দলটিকে কেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না, কিংবা তাদেরকে কেন কেন শাস্তির আওতায় আনা হয় না? সেই ব্যর্থতা তো আপনার একার না। বিচারের মুখোমুখি দাঁড় করানোর দায়িত্ব আমার নয়, সেই কথার উত্তর আমি দিতে পারবো না। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনি থাকুন। জি জি, জিজ্ঞাসা করেন। জি অবশ্যই আপনি জিজ্ঞাসা করেন, আপনি অন্যদেরকে জিজ্ঞাসা করেন, এই ব্যাপারে আমি জানতে পারবো না। আই হ্যাভ নো এক্সিকিউটিভ পাওয়ার। তার মানে আপনারা এলাকাতে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে কি কোনো সমন্বয় নেই? দুটো বিস্তর ফারাক নিয়ে প্রশাসনের চলছেন? সাথে আমাদের সমন্বয় শুধু জনপ্রতিনিধিদের একটা উন্নয়নমূলক কাজকর্মের সাথে আছে, অন্যান্য বিষয়ে আমাদের কোনো মানে আমাদের কোনো কর্তৃত্ব খাটে না এবং কর্তৃত্বের কোনো স্কোপও নাই। আমরা প্রশাসন তো আইন শৃঙ্খলার দিকটা দেখবে, যখন ঘটনা ঘটে যায় তারপরে প্রশাসন দেখবে, কিন্তু নিজ এলাকায় কি ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে সেটা দেখবার দায়িত্ব আপনার জনপ্রতিনিধির। তাদের কোনো মানে এই প্রশাসনিক ভাবে আমি তাদেরকে কখনো কোনো ব্যাপারে প্রভাবিত করার চেষ্টা করি না। দিস ইজ মাই পলিসি। জি জি, আপনি পরিষ্কারভাবে আপনার ব্যাখ্যাটা দিলেন মুক্তাদির চৌধুরী, কিন্তু এটা আমার পলিসি, আমি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করি। জি, এটা ভীষণ ভালো কথা যে আপনি প্রশাসনকে প্রভাবিত করেন না জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু যে জায়গাটা জানতে চাই আপনার কাছে, প্রশাসন প্রশাসনের মতো চলছে, আপনি জনপ্রতিনিধি আপনার মতো চলবেন, কিন্তু আপনাকে এলাকার জনগণ অবশ্যই তাদের জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু আপনার এলাকায় কার কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে সেই জায়গাটা শেকড়টা জানার দায়িত্ব আপনার। সেই জায়গাটা কেন আপনি ব্যর্থ হচ্ছেন বারবার? আমি যেদিন থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে সেদিন থেকে আমি চেষ্টা করছি। আপনি হয়তো জানেন না, এক সময় এমন একটা অবস্থা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যেত না, কালচারাল অ্যাক্টিভিটি ছিল না, এমনকি নৌকাবাজের মতো সাধারণ একটা অ্যাক্টিভিটি, এইটাও হারুনুর রশিদ সাহেবের নামের সাথে নেমসেক একজন এখানে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার আমলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ পাকিস্তান আমলে এখানে আপনার হতো, এই যে নৌকাবাজ হতো, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। একটা সাংস্কৃতিক ভাবে এই সংস্কৃতির রাজনীতিকে সাংস্কৃতিক ভাবে একটা বন্ধাত্ম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। আই এম ফাইটিং দেম ইডিওলজিক্যালি। আমার চেষ্টাটা আমি করে যাচ্ছি। জি, ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু হারুনুর রশিদ সাহেব, জি জি জি, আমি একটু হারুনুর রশিদ সাহেবের আপনার কথা প্রেক্ষাপটে একটু যেতে চাই। চেষ্টা করছি, আমার চেষ্টা আমি অব্যাহত রাখবো। জি, আপনি নিশ্চয়ই চেষ্টা অব্যাহত হবেন। জি জি জি, এবং প্রশাসনের উপর আস্থা না করে নিজেরাই আস্থাশীল হবেন, এটুকু তো নিশ্চয়ই সকলে চায়। আচ্ছা, হারুনুর রশিদ সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি জনাব হারুনুর রশিদ? জি জি, যে ঘটনা ঘটে গেল সেখানে কিন্তু বারবারই বলা হচ্ছে জামাত বিএনপি জড়িত। আপনারা বারবার, আমার কথাটা শেষ করে ফেলি, বারবারই বিএনপি কিন্তু বলে বাক স্বাধীনতা নেই, আপনারা রাজপথে দাঁড়াতে পারেন না, একজন ব্যক্তিও দাঁড়াতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলামের তো শত শত হাজার হাজার নেতাকর্মী তারা হরতাল করছে, তাহলে সেখানে তারা যদি দাঁড়াতে পারে বিএনপি কেন দাঁড়াতে পারে না? নাকি আপনাদের বেশেই হেফাজত দাঁড়িয়েছে? জি, আমি এখানে মুক্তাদির ভাই একজন মাননীয় সংসদ সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তি, চ্যানেলের মতো টু দা পয়েন্ট অনুষ্ঠানে আলোচনাটা হচ্ছে। আজকে দেশের কিন্তু একটা চরম সংকটময় সময় যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনের যে আকাঙ্ক্ষা ছিল, যে উদ্যম ছিল, সেটা আমরা নষ্ট করে ফেলেছি। মূল বিষয়টি হচ্ছে যে আপনার যদি মতামত প্রকাশের স্বাধীনতার পথ আপনি রুদ্ধ করে দেন, আপনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার পথ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে সেখানে উগ্রপন্থা জন্ম নিবে, সেখানে উগ্রপন্থা জন্ম নিবে, সেখানে সন্ত্রাসবাদ জন্ম নিবে, সেখানে ভিন্ন পথ আপনার সৃষ্টি হবেই। আজকে বাংলাদেশে বাস্তব যে গত 10 বছর যাবত এখানে কোনো জনপ্রতিনিধির দ্বারা দেশ শাসিত হচ্ছে না, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আপনার সরকার গঠিত হচ্ছে না, যে কারণেই মানুষের মধ্যে সর্বদিক থেকে যে ক্ষোভ, স্বাভাবিক কারণেই আজকে হেফাজতে ইসলাম, কিন্তু আপনি প্রথমে যে পয়েন্টটা দিয়ে শুরু করেছে, কার হেফাজতে ইসলাম? হেফাজতে ইসলাম কারো নয়। হেফাজতে ইসলাম 2013 সালে যখন উৎপত্তি হয়েছিল, তখন তাদের স্লোগানটা কি ছিল? ইসলাম রক্ষা। তৎকালীন সময় কোরআন এবং আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্লগাররা আপনার বিভিন্ন রকম কথা বলতো, সরকার ব্যবস্থা গ্রহণ করতো না, সেটিকে কেন্দ্র করে কিন্তু তাদের প্রতিবাদ ছিল। আজকেও তাদের প্রতিবাদ কিন্তু এই একটি জায়গায়, যে আজকে ভারত সরকারের প্রধানমন্ত্রী মোদী আসছে, ভারতে উচ্চ আদালতে আপনার কোরআনের 30টি আয়াত পরিবর্তনের জন্য রিট করা হয়েছে, সেটি খারিজ করে দিতে পারতো ওখানকার সরকার, সেটি করেনি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে কাশ্মীর বলেন, সেখানে মুসলমানদেরকে এনআরসি বলেন, বিভিন্ন কারণে সেখানে নিঃসন্দেহে মোদী তো আপনার ভারতের প্রধানমন্ত্রী, পাশাপাশি একজন সাম্প্রদায়িক নেতা হিসেবে ভারতেই স্বীকৃত।
এই সমস্ত কারণে বাংলাদেশে মুসলমানদের মধ্যে যে ক্ষোভ, আপনি কিছুদিন আগে দেখেছেন না যে আপনার ফ্রান্সে আপনার ওইখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশ করা হয়েছিল, তার জন্য সারা গোটা মুসলিম বিশ্বে আগুন জ্বলে গেছিল, ফ্রান্সের পণ্য বর্জন করা হয়েছিল এবং সেখানে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু গোটা মুসলিম বিশ্বের কাছে মাপ চেয়েছিল। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। আপনি মুসলমানদের সেন্টিমেন্টকে আঘাত করবেন, মুসলমানদেরকে প্রতিবাদ করার সুযোগটুকু দিবেন না। আজকে আলেম ওলেমারা কেন এত ক্ষিপ্ত? আমি সোমাক আপনাকেই বলতে চাই যে আজকে সারা দেশে আজকে তাফসির মাহফিল, কোরআন মাহফিলের আলোচনাগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে? কেন এই আলোচনাগুলো করতে দেওয়া হচ্ছে না? এটার কারণটা কি? এটার কি কারণে আপনার করতে দেওয়া হচ্ছে না? আজকে বাংলাদেশের শতকরা 90-95% মানুষ মুসলমান। আজকে আলেমদের মধ্যে কেন এত ক্ষোভ যে আজকে আপনি এই দেশে আপনার মাদকের বিস্তার ঘটে গেছে, আজকে ধর্ষণের বিস্তার ঘটছে, আজকে অপরাধ অন্যায়ের বিস্তার ঘটছে, অপরাজনীতি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে, এই কথাগুলো তো আজকে আলেম ওলেমারা বিভিন্ন সভা সমাবেশে বলতে পারে। তারা রাজনীতি, তারা তো বলছে না শেখ হাসিনা তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিব। তারা এই জায়গাগুলো আজকে কেন আপনি বন্ধ করে দিচ্ছেন? কেন আজকে জায়গাগুলো বন্ধ করার ফলে কিন্তু আজকে এই ক্ষোভ, আজকে এই অসন্তোষ সর্বসেক্টরে রাজনীতির মধ্যে যেমন বাড়ছে, আজকে অন্যান্য যারা আমাদের ধর্মীয় সম্প্রদায়ের নেতা তাদের মধ্যেও এই ক্ষোভটা ব্যাপকভাবে আপনার তৈরি হয়ে গেছে। আমি এবার তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আমি একটু শেষের পথে চলে এসেছি তো। 26শে মার্চ আমরা আজকে বাংলাদেশে কতটুকু আনন্দ উৎসব করতে পেরেছি বলেন? আধা সামরিক বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে সকাল সারা বাংলাদেশে। এটা কোনো কথা হলো? আজকে সরকার 17 মার্চ থেকে ঢাকায় 26শে মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন, যেখানে কোনো অন্য কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ আলোচনা এলে কিচ্ছু করতে পারবে না। তাহলে আমরা 50 বছর কি করবো? আপনার 50 বছর আপনি এখন করোনার একটা মহামারী ভয়ানক আকার ধারণ করেছে, সরকার আজকে দেখছে না প্রতিদিন 30-40 জন মারা যাচ্ছে। পারলেন না, হেফাজতে ইসলাম তো করে দেখাচ্ছে, সে ব্যর্থতা কাদের? কিন্তু হারুন রশিদ আপনি বলছেন আপনারা করতে পারলেন না, আপনারা করতে পারলেন না, কিন্তু হেফাজতে ইসলাম তো করছে, তারা তো করছে। তাহলে হেফাজতে ইসলাম যদি করতে পারে আপনারা কেন করতে পারছেন না? আমার প্রশ্ন সেটিও না, আমার প্রশ্ন সেটি না। হারুন সাহেব প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি। জি, হেফাজতে ইসলামের বিএনপিকে এক কাতারে আপনি ফেলবেন না। আমি ফেলছি না, আপনি ফেলছেন, আমি ফেলছি না। শুনেন, আমি কথা বলি, শুনেন কথার মধ্যে আপনি হেফাজতে ইসলাম তারা যে নীতি নৈতিকতা নিয়ে চলে, তাদের মধ্যে ইমানি যে শক্তি রয়েছে, তারা যদি আল্লাহ রসুল এবং কোরআনকে কটাক্ষ করে তারা জীবন দিয়ে দিবে। আজকে বিএনপির আপনার এই প্রতিবাদ মিছিল করতে গেছে গাজীপুরে, পুলিশ গুলি চালিয়েছে, রাজশাহীতে গুলি চালিয়েছে, আপনার টাঙ্গাইলে গুলি চালিয়েছে। আপনি বিএনপির সামান্য 20 জন 30 জন একটা প্রতিবাদ মিছিল করতে সেখানে আপনি গুলি চালাচ্ছেন, আর আপনি বলছেন কেন পারে না? তা আপনি চাচ্ছেন যে আমরা পুলিশের সাথে গোলাগুলি করবো, মারামারি করবো, বম দিয়ে সেটা বলছি না, আপনাদের কথার সূত্র ধরে বলছি যে আপনারা দাঁড়াতে পারেননি, কিন্তু আরেকটা অরাজনৈতিক সংগঠন কিন্তু ঠিকই তার প্রতিবাদ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, তাদের প্রতিবাদ নিয়ে। জি, আমি একটু যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অস্ত্র শস্ত্র নিয়ে কেন আজকে আপনার নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে? একসাথে আইন প্রয়োগকারী সংস্থা, এই দায়িত্ব কে নিবে? আপনার এই দায়িত্ব সরকারকে জবাবদিহিতা আসতে হবে। আজকে তাহলে যুবলীগ ছাত্রলীগকে দিয়ে আপনি মারামারি লাগিয়ে দেন। আজকে রাষ্ট্রযন্ত্রের দরকার নাই, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যেহেতু আজকে সরকারকে সমর্থন দেয় না, জনগণের সমর্থন ছাড়াই আজকে এরা ক্ষমতায় রয়েছে, যে কারণে আজকে জন অসন্তোষ এত ভয়ানক আকার ধারণ করেছে। আমি সুস্পষ্টভাবে বলছি সবাই যে আজকে জনগণের দ্বারা এরা নির্বাচিত নয়, জনগণের এদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, জনগণের এদের কোনো সমর্থন নাই বলে আজকে সারা দেশে এই জনবিস্ফোরণ বা জন অসন্তোষ তৈরি হয়েছে। জি, হারুন রশিদ বারবার যেটা আপনি বলছেন, জানো হারুন রশিদ আপনি যেটি বারবার বলছেন 2013 সালে হেফাজতে যখন ইসলাম আসলো তখন আপনি উদাহরণ দিলেন, তারা জানান দিলেন, কিন্তু 2013 সালে যখন হেফাজতে ইসলাম আসলো তখন কিন্তু আপনারা তাদেরকে সমর্থন জানিয়েছিলেন। এখনো হেফাজতে ইসলাম যেটা করছে সেটা থেকে আপনাদের সমর্থন আছে কিনা? এবং দ্বিতীয়টি যেটা আমি আপনার কাছে জানতে চাই, না যে আপনারা বলছেন বারবার গণতান্ত্রিক, হারুন রশিদ আমার প্রশ্ন কিন্তু শেষ হয়নি, আমার প্রশ্ন শেষ হয়নি, পুরোটা না শেষ করে উত্তর দিলে আমি আমার কথার হেঁটেই হারিয়ে ফেলবো। কারণ আপনারা, জি আমি যেটা জানতে চাই যে আপনারা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, কিন্তু হেফাজতে ইসলামকে কি আমরা একবারও দেখেছি দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে? কই, সেখানে তো দেখিনি। আপনি গণতন্ত্রের কথা বলছেন, ভোটারহীনতার কথা বলছেন, হেফাজতে ইসলাম যে আজকে যেটা আন্দোলন করছে সেটা কি গণতন্ত্র ফেরানোর আন্দোলন, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন, কিসের আন্দোলন? তারা ইসলামের কথা বলছে, তারা কোরআনের কথা বলছে, তারা আল্লাহ রাসূলের কথা বলছে। না, মোটেও না। অবশ্যই তাদেরকে আপনি স্পেস দিচ্ছেন না, তো স্পেসটা দেন। আপনার কোরআন আলেম ওলামাদেরকে আপনি তাফসীর মাহফিল করতে দিচ্ছেন না কেন? ওয়াজ মাহফিল করতে দিচ্ছেন না কেন? কেন করতে দিচ্ছেন না? আমাদের গ্রামে একটা আমাদের ইউনিয়নের একটা গ্রামে একটা আপনার মসজিদ মাদ্রাসা গোরস্থানের জন্য তাফসীর করবে, ওয়াজ মাহফিল করবে, সেটাও অনুমতি দেয় না সরকার। জি, আমি ওবায়দুল মুক্তাদির সাহেব আপনার কাছে যেতে চাই, যে অভিযোগগুলো তুললেন সেই অভিযোগগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নির্বাচনী এলাকায় আমি দায়িত্ব নিয়ে বলছি,
তাফসিরুল কোরআনের নামে তারা নিজেরা গালাগালি করে, একজন আরেকজন আলেম, এক আলেম আরেক আলেমকে গালাগালি করে। এটা তো বাংলাদেশের সংস্কৃতিতে চলে আসছে ভাই আমার। আপনার আলেমরা তাফসীর মাহফিল করে, কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, আপনি সেই স্পেসটা বন্ধ কেন করছেন? এটা ঠিক না, এটা বন্ধ করা ঠিক না, বন্ধ করা ঠিক না। তারা কোরআন ধর্মীয় ব্যাখ্যা দেয়, ধর্মীয় কথাবার্তা বলে। আর এখন প্রযুক্তির মাধ্যমে মানুষের হাতে প্রযুক্তি চলে গেছে, কোরআন হাদিস এবং প্রযুক্তির মাধ্যমে মানুষ জানতে পারছে খুব সহজেই। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি শুধু আপনার কাছে শেষে এসে একটি কথাই জানতে চাই, সারা দেশে যা হচ্ছে সেটা তো নিশ্চয়ই সরকার প্রশাসন সামাল দিবে, কিন্তু যেহেতু আপনি আমাদের সঙ্গে আছেন এবং আপনার এলাকাটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এবং তছনছ হয়ে যাওয়া, সেখানে আপনি আজকে কি বলবেন? পরবর্তীতে এ ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য প্রশাসন তার মতো কাজ করবে, আপনি জনপ্রতিনিধি কার মতো কাজ করবেন? আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য। ভবিষ্যতে এরকম আর কিছু হবে না ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে। আমি আপনাকে কথা দিয়ে রাখছি, ভবিষ্যতে আর কখনো কেউ এইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। এখন তো বুঝলাম তারা মানবিক আচরণ প্রাপ্য নয়, তারা দানব, তাদের সাথে মানবিক আচরণ করা এটা আপনার সঠিক কাজ হবে না। তারা শিষ্টাচার জানে না, সুতরাং শিষ্টাচার বহির্ভূতদের সাথে শিষ্টাচারমূলক আচরণ তারা কাম্য নয়। সুতরাং আগামীতে ভিন্ন রূপে আমাদেরকে দেখবেন, আমরা এটা এলাও করব না। আমরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা বিরোধী কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব না। ইসলামের নামে ভণ্ডামি আমরা এটাও সমর্থন করব না। ইসলাম শান্তির ধর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ছিলেন, নবী ছিলেন। সুতরাং শান্তির পক্ষে যারা, তাদের সাথে আমরা আছি। অশান্তি যারা সৃষ্টি করে সমাজে, যারা সমাজে ভাঙচুর করে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের বাড়িতে আক্রমণ করে, বৃদ্ধদের সাথে অশালীন ব্যবহার করে, বয়স্কদের সাথে অশালীন ব্যবহার করে, যারা মহিলাদের সাথে অশালীন ব্যবহার করে, তারা আর যাই হোক ইসলামের অনুরাগী নয়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুগামীও নয়, অনুসারীও নয়। সুতরাং তাদেরকে ইসলামের হেফাজত করার কথা বলা এটা সঠিক নয়। ইসলামের হেফাজত করার দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। তাহলে তারা কি আল্লাহ রাব্বুল আলামিনে যা ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই কথাটা তারা মানতে চান না? মোদী সাহেবের ব্যাপারে যা বলছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবু বলতে চাই মোদী সাহেব যে উনি একটা শিক্ষিত মানুষ, উনি বললেন যে হাইকোর্টে রিট করেছে এক মুসলমান, হ্যাঁ, সেটা কেন বাতিল করে? মোদী সাহেবের কাজ না, তাই না? আমি তো তাই মনে করি। আদালতের কাজ মোদী সাহেবের সরকার নিতে পারে না। তারপরেও আমি বলবো মোদী সাহেবের কাজ যা, সেটা মোদী সাহেব করেছেন। আমার দেশে যখন উনি মেহমান হিসেবে আসছেন, যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, উনি নরেন্দ্রনাথ মোদী হিসেবে আমার এখানে আসেন। নরেন্দ্রনাথ মোদী হিসেবে আসলে হয়তো বা আরো অনেকে প্রতিবাদ করতে পারত। এই কিছুদিন আগেও তো ওনার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার অন্যান্য নেতারা, জামায়াতে ইসলামী, তারা মোদী সাহেবের হাত দিয়েছেন। ছবি দেখেন আপনি, কত কত ছবি আছে দেখেন। তাদের সাথে আলোচনার দেখেন। মোদী সাহেবের বিজয়ে মিষ্টি খেয়েছিল কে, কারা আনন্দ মিছিল বের করেছিল দেখেন আপনি। সুতরাং এখন নতুন করে মুসলমান সাজার চেষ্টা করেন না। মুসলমান আপনি কি কেন, কি আমি কি মুসলমান কিনা সেটা আপনার আমার দায়িত্ব না। মুসলমান কে আর কে মুসলমান না, এইটা কোনো মৌলানা সাহেবের ফতোয়ার ধার ধারে না। কে মুসলমান কে মুসলমান না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন। এটা কোনো মৌলানা সাহেবের ফতোয়াতে কিছু আসে যায় না। জি, জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমি স্পষ্ট ভাষায় বলি, ব্রাহ্মণবাড়িয়াতে ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের কিছু হবে না। তবে আপনাকে বলি, আপনারা যারা সুধীজন আছেন, আপনারা যারা নিজেদেরকে শিক্ষিত কালচার্ড মানুষ মনে করেন, তারা দয়া করে এই মতামত প্রকাশের বা মত প্রকাশের স্বাধীনতার নামে এই উশৃঙ্খলতা যাদের করে তাদেরকে সমর্থন দিয়েন না। আজকে দেখলাম 20 জন তথাকথিত বুদ্ধিজীবী তারা সাপোর্ট দিয়েছে তাদেরকে, যে তাদের অধিকার আছে। আমিও মানি অধিকার থাকতে পারে, তাদের অধিকার আছে, এটা আমিও মানি। কিন্তু রেল স্টেশন ভাঙার অধিকার আছে, ফুলের বাগান ভাঙার অধিকার আছে, লাইব্রেরিতে আগুন লাগানোর অধিকার আছে, শিল্পকলা একাডেমিতে আগুন লাগানোর অধিকার আছে, একজন রাজনৈতিক নেতার বাড়িতে আগুন লাগানোর অধিকার আছে। এটা তো একটা নতুন ডাইমেনশন সৃষ্টি করলেন। আগামীতে যদি আপনার বাড়িতে যায়,
হারুনুর রশিদ সাহেবের বাড়িতে যায়, বিএনপির বাড়িতে যায়, জি। বা আগামীতে যদি একজন বুদ্ধিজীবীর বাড়িতে যায়, আগামীতে যদি একজন জামাত ইসলামীর নেতার বাড়িতে গিয়ে আগুন লাগায়, এটা কি আপনার গণতান্ত্রিক আন্দোলনের বিষয় হবে? এটা কি আপনার নাগরিক অধিকারের বিষয় হবে? জি। এটা কি আপনার গণতান্ত্রিক অধিকারের বিষয় হবে? সবগুলাকে এক কাতারে ফেলবেন। জি। কোন বিষয় আছে যেখানে একমত হওয়ার সুযোগ আছে। জি, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আমি আপনাকে থামাচ্ছি, কারণ আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এবং আপনি যেটা বললেন ভবিষ্যতের কথাটা, সেদিকে অবশ্যই আমরা নিশ্চয়ই সকলেই তাকিয়ে থাকবো যে এই ধরনের ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে কেন, কোথাও ঘটবে না। হারুনুর রশিদ, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারাও চাইছেন বাক স্বাধীনতা, গণতন্ত্র। নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াতে সকলে তাদের দাবি দেওয়া রাজপথেই আন্দোলন করবে, কোনো রাষ্ট্রীয় সম্পত্তি, মানুষের ভোগান্তি কিংবা মানুষকে খুন হত্যার মধ্য দিয়ে না। এবং সবচেয়ে বড় কথা, দেশ ধ্বংস করে তো কোনো লাভ নেই, দেশটা আমাদের সকলের, তাই সকলে মিলেই দেশকে বাঁচাতে হবে। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি সকলকে। ধন্যবাদ সোমা। এই মুক্তাদির ভাই, হ্যাঁ, ভালো আছেন? আপনি কি অসুস্থ নাকি? একটু আপনার কাশি মনে হচ্ছে। না, আমার অনেকদিন যাবতই আমার